আজকে তোমাদের সঙ্গে তেল কইয়ের রেসিপি শেয়ার করব। মাছটাকে অল্পক্ষণ ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমরা একটু নুন দিয়ে দেবো। এই ছোট চামচের 1 চামচ নুন আর হাফ ছোট চামচের হলুদ। আমরা সরষের তেলে রান্না করি, তো এই ছোট চামচের 5 চামচ তেল দেওয়া হবে। গরম তেলের মধ্যে এবারে মাছ দিয়ে দেওয়া হচ্ছে। একদম গরমা গরম, দেখতে যেমন টকবক করে ফুটছে। মিনিট 2 মিনিট মাছগুলোকে এপিট ওপিট ভাজা হলে এবার তুলে নেওয়া হবে। টাটকা মাছ তো বেশি কড়া করে ভাজবে না, মোটামুটি এরকম কালার এসছে, দেখে নাও। মাছ ভাজার তেলের মধ্যেই 1 চিমটে কালো জিরে দেওয়া হলো। এবারে ভালো রং আনবার জন্য একটু কাশ্মীরি মির্চ দেওয়া হলো 1 চামচ মতো। আমার একটুখানি জলও দিয়েছিলাম এখানে, যাতে করে কিনা কালো জিরেটা পুড়ে না যায়। এই 1 মিনিট ভাজবার পরে জলটা অ্যাড করা হয়েছিল। একটা মশলা বানাতে হবে। এখানে এটা কি গেল? জিরে 1 চামচ, জিরে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো গেল 1 চামচ। আর কিছু যাবে না এখানে। এগুলোকে এখন আমরা জল দিয়ে গুলে একটুখানি বেটে নেবো শিলনোড়াতে। বাটার পরে ব্যাপারটা এরকম এসছে। বাটা মশলাটা এখন চলে গেল কালো জিরে ফোড়নের মধ্যে। এতক্ষণ ধরে প্রসেসটা কিন্তু লো ফ্লেমে হচ্ছিল, নইলে পরে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যে পয়েন্টসগুলো বলছি একটু মাথার মধ্যে রাখবে কাইন্ডলি। আমরা তো এরকম চামচের মোটামুটি হাফ মতো লবণ দিচ্ছি আমাদের মাছ দুখানা। লবণটা তোমাদেরকে পরিমাণ মতো দিতে হবে। আর খাবার দাবার যখন রান্না করবে বারবার চাখতে হবে। আমরাও কিন্তু চেখেই রান্না করি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অপশনাল, যদি তোমরা খেতে না চাও দিও না। মিনিট 4-5 মশলাটা দেখো ভাজা হওয়ার পরে মিডিয়াম ফ্লেমে একটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমরা অল্প জল দেবো। রংটা কিন্তু ভালোই এসছে। এবার এর মধ্যে আমরা মাছ অ্যাড করে দেবো। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। মিনিট 10 ফুটাবার পরে ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে আর মাছগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এরপরে যে প্রসেসটা হবে সেটা হচ্ছে উপর দিয়ে একটুখানি কাঁচা তেল আমরা ছড়িয়ে দেবো। মাছ যেহেতু দুটো, উপরে ছোটো চামচের 1 চামচ সরষের তেল দিলেই যথেষ্ট। আশা করি তোমরা দেখতে পেলে যে কতটা সহজে তেলকই রান্না হয়ে গেল। অনেকের মধ্যে আলু দেয়, অনেকের মধ্যে ধনেপাতা দেয় উপরে গার্নিশিংয়ে। এটা প্রত্যেকের পার্সোনাল প্রেফারেন্স। তো মা এরকমভাবেই বানান। বাবা খুব পছন্দ করতেন এই রেসিপিটা, আমারও খুব পছন্দের। আর আরেকটা কথা বলে রাখছি, যদি তোমাদের মনে হয় যে ঝোলটা একটু বেশি হয়ে যাচ্ছে, তোমরা তো দেখতে পেলে কতটা কম ঝোল লাগে তেলকইতে। ব্যাপারটা একটুখানি শুকনো হয়, শুকনোও বলা ভুল, বাট হ্যাঁ মানে ঝোলে থই থই করছে সেই ব্যাপারটা নেই। তো যদি মনে হয় যে তোমাদের ঝোলটা একটু বেশি হয়ে গেছে, মাছ দুটোকে তুলে রাখবে আলাদা, ঝোলটাকে একটু ফুটিয়ে নেবে। ঝোলটা যখন একটুখানি ঠিকঠাক মতো নেমে আসবে, মাছ দুটো আবার দিয়ে দেবে। যদি মাছটাকে আগা করে রেখে দাও, যখন আমি বলছি ঝোল বেশি, ঝোলটাকে তোমরা কমাচ্ছ, তাহলে পরে কিন্তু মাছটা অত্যন্ত নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই হচ্ছে আমাদের বাড়িতে আমার মায়ের তৈরি করা স্পেশাল তেলকই। জাস্ট ফাটাফাটি লাগছে দেখে, একদম ঝাঁপিয়ে পড়তে হবে। দেখেছো তো রেসিপিটা কতটা সহজ, বানাতেও খুব একটা টাইম লাগে না। কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাও না যে তোমরা রেসিপিগুলো আদৌ ট্রাই করছো কি করছো না। তো যদি ট্রাই করো বাড়িতে, জানিও কমেন্ট করে। ভালো হলে সেটাও বলবে, যদি মন্দ লাগে সেটাও বলবে, কোনো আপত্তি নেই। মাছটাতে তো ঝাপাবই। আর মাছটা একটুখানি কালচে রঙের, কালচে রঙেরগুলোই আমার মনে হয় যে দেশি কই। ধূসর রঙ হয়ে গেলে আমার মনে হয় যে হাইব্রিড বা কিছু। কিন্তু প্রথম গ্লাসটা নিয়ে এখন ফাটাফাটি হয়েছে খেতে। কালকেও খুব ভালো খেলাম, আজকেও যে তেলকইটা খাচ্ছি একদম মাঠের বাইরে ছক্কা। ঝালটা হয়েছে ভালো বেশ, নুনটা টু দ্য পয়েন্ট, লিটারালি হোল মাউথ ইজ স্যালিভেটিং। দিব্য হয়েছে খেতে, বেশ ভালো। বেশ ভালো কেন বলছি, খুবই ভালো হয়েছে। মাছটা তোমাদেরকে দেখাই। দেখো জ্যান্ত মাছ, কই মাছ, এগুলো তো আর সেরকম করে কিছু বলবার কিছু নেই। ওর জন্য কাঁকড়াটা, কই মাছটা আগে পথ থেকে সরিয়ে দিলাম, কারণ এগুলো জ্যান্ত ছিল। জ্যান্ত জিনিস যদি ফ্রিজে রেখে বাসি করে খাই, তাহলে আর জ্যান্তর ব্যাপারটা কি হলো। খুব ভালো লাগছে মাছের কোয়ালিটি দেখে। দেখি মাছ দিয়ে ভাতের একটা গ্রাস। আমি তেলকইতে একটু আলু পছন্দ করতাম, বড়ি পছন্দ করতাম। তারপরে মা বললো যে না, এরকমভাবে বেশি ভালো হয় খেতে। খাওয়ার পরে দেখলাম হ্যাঁ, বেশি টেস্টি এটাই। মাছটা যে কি সুস্বাদু বললে বোঝাতে পারবো না, কি মিষ্টি খেতে মাছটা।
মানে কালকে কাঁকড়াটা যত মিষ্টি ছিল না, সে দুঃখ ভুলে গেলাম। অপূর্ব মাছটা, সত্যিই দেশি কই পেয়েছি। কই মাছে কিন্তু ভীষণ কাটা হয়। আই এম টেকিং আ ভেরি রিস্কি চান্স যে আমি তোমাদের সঙ্গে ক্যামেরায় কথা বলতে বলতে কই মাছ বেছে খাচ্ছি। বাট হ্যাঁ, মাছ বাঁচাতে আমি খুবই এক্সপিরিয়েন্সড। তোমরা যারা নভিস তারা বাড়ির কোনো গুরুজনকে বলবে বেছে দিতে, কিন্তু কই মাছ খাবে বস। শরীর স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, জ্যান্ত মাছ, টাটকা মাছ হয়, আর খেতেও হয় অপূর্ব। হ্যাঁ, রোজ দিন তেল কই খেও না, পাতলা ঝোলও ভালো লাগে খেতে। মুখের ভেতর ফ্লেভারটা পার্টি করছে, একদম জোর কদমে পার্টি। এরপরে তোমরা জানো কি আছে, মাটন কষা, যেটা রেসিপিও চ্যানেলে শেয়ার করা আছে। বাট এটা দিয়ে খেয়েই তো একদম মন প্রাণ জুড়িয়ে গেল, ভরে গেল। চেয়েছিলাম ডিমওয়ালা কই, জানি না কই মাছের ডিম আছে কি নেই। তবে হ্যাঁ, মাছটা খুব সুন্দরবনে বাঁচতে হবে। গলায় কাটা ফুটলে এখন হয়েছে। এই যে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম টেরা বেঁকা কাটা থাকে। দেখেছো তো, এইটুকুন মাছের মধ্যে এতগুলো কাটা পেলাম। সুতরাং কই মাছ খুব বেঁচে খাবে। অনেকে মাছটাকে নিয়ে দেখি এরকম করে ডলে নেয় থালায়, যাতে কাটা আলাদা হয়ে যায়। আমার সেটা খুব একটা ভালো লাগে না। আবার অনেকে মাছটা মুখের মধ্যে নিয়ে নেয় কাটা সমেত, তারপরে মাছটা একদিকে চলে যায়, কাটাগুলো আরেকদিকে চলে যায়, তারা কাটাগুলো মুখ থেকে বার করে নেয়। ওই বিরল প্রতিভা আমার নেই। যাই হোক, কামিং ব্যাক টু দ্য প্রিপারেশন। অমৃত দেখেছো তো কত কম ইনগ্রিডিয়েন্টস লাগে, বানাতে টাইমও বেশিক্ষণ লাগে না, খেতে একদম জবরদস্ত। না বন্ধুরা, মাছটার মধ্যে ডিম নেই, তবে ইটস অফ ভেরি গুড কোয়ালিটি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার দেখেই মনে হয়েছিল যে হ্যাঁ, একদম দেশি কই। অনেকদিন বাদে কালচে কই দেখতে পেয়েছিলাম। সো ইয়া, প্রিপারেশনটা যেরকম ভালো, মাছটাও সেরকম অমৃত পেয়েছি। দুটো যুগলবন্দি একদম ফ্যান্টাবিউলাস। মাটনের রং রূপটা একবার দেখো, তেল কষা বলতে যা বোঝায়, তেলটা ভেসে উঠেছে। দিস জাস্ট লুকস ফ্যাবুলাস, খেতেও খুব ভালো হবে। এটা তো পুরো সাজিয়ে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে, আমি নিলাম এরকম ছোট ছোট বলতে পারো বা মিডিয়াম সাইজের 4টে পিস, তার থেকে বেশি না। এবারে জম্বেশ করে মেখে মাংস ভাত খাবো। ফিলিং ভেরি ব্লেসড যে দুর্গাপুজোয় এত ভালো ভালো খাবার খেতে পারছি। সবটাই মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, আগেও করেছো, যে কী করে এত খাবার খেয়ে আমি মোটামুটি মেনটেন করে রেখেছি নিজেকে। তোমাদেরকে অনেকবার বলেছি যে তোমাদেরকে যখন দেখাই তার বাইরেও তো আমার একটা জীবন আছে, সেগুলোতে কি খাই বা না খাই সেগুলো তো দেখাই না। সপ্তাহে 3-4টে ভিডিও আপলোড করি, সেগুলো একবেলা। যখন আমি এরকম হেভি খাবার খাই তার পরের বেলা, মানে ধরো যদি লাঞ্চে আমি খাই, ডিনারটা আমি কিন্তু স্কিপ করে দিই, ঠিক আছে। প্লাস আমি সপ্তাহে একদিন করে 24 ঘন্টা উপোস করি। যখন আমি মোটা থেকে রোগা হচ্ছিলাম তখন এভরি সিঙ্গেল ডে আই ইউজ টু প্র্যাকটিস ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। 17 ঘন্টা উপোস থাকতাম, 7 ঘন্টায় বাকি দিনের 2 বা 3টে মিল করতাম। আর তার মধ্যেও সপ্তাহে একদিন 24 ঘন্টা উপোস করতাম। অ্যান্ড ইউ ক্যান নট এভার ডিসকাউন্ট দ্য ফ্যাক্ট দ্যাট আমি অনেক বছর ধরে ব্যায়াম করছি। মাঝখানে বেশ অনেক বছর আমার স্কিপও গেছে, মানে বাদও গেছে কোনো কারণে। তারপরে এখন আবার আমি ব্যায়াম করছি 2022 এপ্রিল থেকে। তো 2022 এপ্রিল থেকে এখন 2024 অক্টোবর, এর মাঝখানে আমার আর গ্যাপ পড়েনি। আর আমি জিমে কিন্তু সোশ্যালাইজ করতে যাই না। লোকের সঙ্গে হাই হ্যালো হলো, কথাবার্তা হলো, হেসে কথা বললাম, ঠিক আছে, বাট আমি ব্যায়াম করতে যাই, ব্যায়ামটা চুটিয়ে করি। আই লিভ এভরিথিং অন দ্য ফ্লোর অ্যান্ড দেন আই গেট আউট। তো এই সমস্ত জিনিসের সমন্বয়ে কিন্তু আমার চেহারাটা মোটামুটি ঠাকুরের কৃপায় ঠিকঠাক আছে। আমি যেরকম বলছিলাম যে কয়েকদিন আগে আই ইভেন গট মাই ব্লাড ওয়ার্কস ডান, তো সেগুলো ঠাকুরের কৃপায় ঠিকঠাক আছে। সো ইয়া, ফিলিং ভেরি ব্লেসড, ভেরি ফর্চুনেট। আর তোমরা কিন্তু আমার কথা শুনে, তোমাদেরকে আমি বলিও নি, কিন্তু এই যে আমি উপবাস করছি বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি, দুম করে চালু করে দিও না। যদি তোমাদের কোনো মেডিকেল কন্ডিশন থাকে, তোমাদের যিনি ফিজিশিয়ান, একবার তার সঙ্গে কনসাল্ট করে পুরো ব্যাপারটাতে তোমরা অগ্রসর হয়েও। আর হ্যাঁ, দেয়ার ইজ সামথিং নোন অ্যাজ অটোফেজি। যখন আমরা উপোসে থাকি, আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম, আমাদের যে শরীরে ভালো সেলগুলো আছে সেগুলো মন্দ সেলগুলোকে খেতে শুরু করে, বিকজ দে আর ডিপ্রাইভড অফ নিউট্রিশন। সো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দে ডোন্ট নো হোয়াট টু ডু।
অটোফেজি নিয়ে রিসার্চ করে একজন জাপানিজ সায়েন্টিস্ট রিসার্চার অলরেডি নোবেল প্রাইজ পেয়ে গেছেন। ডু ইউর ওন ডিলিজেন্স। আমি কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবার আগে 24 ঘন্টা উপবাস করবার আগে আমি এই রিসার্চগুলো করেছি। আই ওয়াজ কনভিন্সড, হেন্স আই ফলোড ইট, এবং আমি রেজাল্ট পেয়েছি। তোমরা কিন্তু তোমাদের ব্যাপারটা বুঝে নিও। আমি তোমাদেরকে এই জিনিসগুলো সমস্ত বলে দিচ্ছি, যেটা কিনা একটা ইনফরমেশন দেওয়ার আমার কর্তব্য, আমার কাজ অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার। কিন্তু ইনফ্লুয়েন্স তোমরা এটাই হয়েও যে ডু ইউর রিসার্চ অ্যান্ড দেন ফলো। আর ব্যায়াম করবেই। যদি জিমে যাওয়ার টাইম না পাও, বাড়িতে প্রাণায়াম করবে। হ্যাঁ, কিন্তু জিমে যাওয়ার টাইম পাবে নাই বা কেন? এত কিসের তোমাদের ব্যস্ততা? জিমে যাবে। উফ, মাটনের কোয়ালিটি দেখো, দ্য পিঙ্কি শু দ্যাট আই সো ডিজায়ার। আমি যেখান থেকে কিনি সেখান থেকেই কিনেছি। আর খাওয়ার মাঝে মাঝে তোমাদের একটুখানি বলবো যে আমি কিভাবে নিজেকে ডিসিপ্লিন রাখি। ভাইরে ভাই, মাটনটা খেয়ে পুরো ছিটকে গেলাম। অপূর্ব হচ্ছে খাওয়া দাওয়া, মানে অসাধারণ বললেও কম। মানে ওই যেটা আমি বলে থাকি, মাঠে বাইরে ছক্কা। মাটনটা কত সুন্দর কুক হয়েছে তোমরা নিজেরা দেখলে। নুন, টক, ঝাল, এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট। তোমরা যদি মাটন কষার রেসিপিটা না দেখে থাকো, দেখবে এবং করবে, তোমরা উপকৃত হবেই। এবং আরও বড় তো কিছু উপকৃত হবে যদি তোমরা ওয়েট ট্রেনিং করো। ঠিক আছে, জিমে যাবে, একটু লোহা তুলবে, ট্রেনারের পরামর্শ মেনেও লোহা তুলবে, কিন্তু রেজিস্ট্যান্স ট্রেনিং করবার কিন্তু কোনো বিকল্প হয় না। জিমে গিয়ে শুধু একটুখানি সাইক্লিং করলে বা একটুখানি ট্রেডমিল করলে তা নয়, একটু লোহা তুলো, কিচ্ছু হবে না। আজকাল প্রত্যেক জিমেই কম বেশি ট্রেনার থাকে, যদি একদম বেসিক জিম না হয়। যদিও সেরকম জিমেও ব্যায়াম করার অভিজ্ঞতা আমার অনেক বেশি আছে। আমি ভারত সেবাশ্রম সঙ্গে জিমে ব্যায়াম করেছি দীর্ঘ 8-9 বছর, যেখানে কিনা কোনো ট্রেনার থাকে না। কিন্তু আমার শিখবার ইচ্ছে ছিল। বরাবরই জিমে গিয়ে আই ফলোড আ ভেরি হার্ড ওয়ার্ক এথিক। সেগুলো দেখে সিনিয়ররা অনেক কিছু আমাকে দেখাতো, শেখাতো। সেখানেও ভুল ছিল, বাট যাই হোক, নিজের ইচ্ছা ছিল, ইউটিউব সার্চ করতাম, এই সমস্ত করে করে আজকে আমি একটা জায়গায় পৌঁছে গেছি। এখনও শেখার প্রচুর বাকি, শেখার তো কোনো শেষ নেই। বাট ওয়েট ট্রেনিং করবার কিন্তু একটা সুফল থাকবেই, বা বলতে পারো রেজিস্ট্যান্স ট্রেনিং। যেরকম সুন্দর মাংসের কোয়ালিটি, সেরকম সুন্দর রান্নাটা হয়েছে। আর আমি স্টার অ্যানিসের খুব বড় ফ্যান। স্টার অ্যানিস দেওয়া রয়েছে, তো স্টার অ্যানিস দেওয়া হলে পরে তার একটা আলাদা প্রভাব পড়ে, উইচ আই অ্যাবসলিউটলি অ্যাডমায়ার। দেখো, আমি তো খাওয়াটা দারুণ এনজয় করলাম। তো তোমরা যদি ভিডিওটা তার শিখিভাবে এনজয় করে থাকো, নির্দ্বিধায় ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। যে একটা ছোট্ট মোট্ট টার্গেট দিয়েছিলাম দুর্গাপুজোর মধ্যে 5000 সাবস্ক্রাইবার ক্রস করবা, সেটাও করতে পারলাম না। আবারও বলছি, দায়টা আমারই। আমি আরও চেষ্টা করবো বেশি করে পরিশ্রম করবার, বেশি ভালো কন্টেন্ট দেওয়ার, যাতে করে কিনা তোমরা অব্লিগেটেড ফিল করো আমার চ্যানেলকে দেখবার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। এন্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া উপভোগ করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। দুর্গাপুজোটা ছুটি উপভোগ করো, অ্যান্ড অলসো কিপ তিলোত্তমা অ্যালাইভ ইন ইউর প্রেয়ার্স ফর এভার।